শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। নানা ভাষা নানা মতের দেশ ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। পশ্চিমে কচ্ছ থেকে অরুণাচল, উত্তরে হিমালয় থেকে কন্যাকুমারী। 7 দফার নির্বাচন পর্ব শেষে গত মাসের 9 তারিখে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ শপথ গ্রহণ করে আগামী 5 বছরের জন্য ভারতের শাসন ব্যবস্থা পরিচালনার। একদিকে নির্বাচনী প্রতিশ্রুতি, অন্যদিকে জনগণের প্রত্যাশা এবং বিরোধীর রাজনীতিকে মোকাবিলা করে সরকার পরিচালনায় এখন প্রধান দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার। আমরা আকাশবাণীর সংবাদের পক্ষ থেকে হাজির হয়েছিলাম সমাজের নানান স্তরের মানুষের কাছে নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা জানতে। রাজনীতিক, আইনজ্ঞ, শিক্ষক, বিজ্ঞানী, ক্রীড়াবিদ, চিকিৎসক, শ্রমিক, কৃষক ও মৎস্যজীবী সবার মতামত তুলে ধরবে আজকের খবরের আয়নায়। রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্ত গুহ বললেন, কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প গড়তে হবে এবং তার জন্য প্রয়োজন বিদেশি লগ্নি। ম্যানুফ্যাকচারিং এর দিকে যাওয়ার জন্য গত 10 বছর বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু আরো বেশ কয়েকটা বিগ টিকেট রিফর্ম দরকার, যার মধ্যে একটা হলো এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট। নাম্বার 2, একটা বড় রকম জুডিশিয়াল রিফর্ম দরকার। যদিও জুডিশিয়াল রিফর্ম এই অবস্থায় করা সম্ভব নাকি জানি না, সরকারের যা ইয়ে আছে। এবং থার্ড, একটা ব্যুরোক্রেসিতে বড় রকম রিফর্ম দরকার। এই 3টে বড় বিগ টিকেট রিফর্ম না হলে ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিজ গুলো আছে বিদেশে, তারা ইন্ডিয়াতে খুব বড় রকম ইনভেস্ট করবে না। তো এটা মোটামুটি মানুষের মূল প্রত্যাশা। তাহলে বহু ইয়াং ছেলে মেয়ে তারা চাকরি বাকরি পাবে। দ্বিতীয়ত হচ্ছে যে ভারত সরকার একটা বড় রকম ইনভেস্টমেন্ট করছে ইনফ্রাস্ট্রাকচারে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলো সেভাবে জব জেনারেট করতে পারছে না। এখানেও একই কারণ, এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট। যে পরিমাণ ম্যান পাওয়ার তারা নেবে বলছে, তাদের কন্ট্রাক্টে যে লেখা থাকে সেটা তারা অ্যাপ্লাই করছে না, এবং গভর্নমেন্ট এজেন্সি যারা আছে তারাও সেটা এনফোর্স করার জন্য ফোর্স করছে না। এই দুটো ব্যাপারে সরকারকে ভাবতে হবে এবং আরো নতুন আইন আনতে হবে। দরকার হলে আইটি অ্যাপ্লিকেশন দরকার। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেবের মতে, যুবক যুবতীদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের গণতন্ত্রের সুরক্ষা নতুন সরকারের অন্যতম কর্তব্য। ভারতবাসীর প্রত্যাশা সেটা হচ্ছে 1 নম্বর, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। টাকার দাম ক্রমশ নেমে যাচ্ছে, সেটাকে প্রতিহত করতে হবে। ভারতের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার আদর্শকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। গোটা দেশে বেকারদের কাজের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থানমুখী প্রকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের মতামত ব্যক্ত করার অধিকার দিতে হবে। সারা ভারত কিষাণ মহাসভার কেন্দ্রীয় নেতা কার্তিক পাল বললেন, কৃষকরা চান তাদের ফসলের ন্যায্য মূল্য ও সারের দাম যেন কম থাকে। বিশেষ করে কৃষক জনগণ বা মেহনতি মানুষ, তারা চায় ফসলের ন্যায্য দাম, সার বীজ দাম কমানো, এবং শ্রমিকরা যাতে তার মজুরি যে 200 টাকা 500 টাকা না, মজুরিটা যাতে বৃদ্ধি হতে পারে, যেটা বর্তমান অর্থনৈতিক যে অবস্থা যেটা। আর যুবকরা চাইছে ভারতবর্ষে নিট পরীক্ষা যা হলো, এত লক্ষ লক্ষ ছেলে তার সুরাহা হোক। এবং সব থেকে বড় জিনিস, লোকসভার মধ্যে গণতান্ত্রিক অধিকার সমস্ত বিরোধী পক্ষকে যাতে বলতে দেওয়া হয়, তাদের দাবিগুলো যাতে স্বীকৃত হয়, রেজিস্টার্ড হয়, এটা আমরা চাই। আইনজ্ঞ দেবশ্রী মুখার্জি জানালেন, জনগণের স্বার্থে অনেক ভালো ভালো আইন তৈরি হচ্ছে, কিন্তু তা প্রয়োগের ক্ষেত্রে সরকারি দৃষ্টিভঙ্গি আরো সক্রিয় হওয়া প্রয়োজন। বহু দিন ধরেই ম্যারিটাল রেপ নিয়ে একটা আলোচনা হয়ে আসছে, যেটা ডেফিনেটলি এখনকার যে সমাজের অবস্থা আছে তাতে এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু দ্যাট নিডস টু বি অ্যাড্রেসড। এটা নিয়ে যদি গভর্নমেন্ট কিছু আইন আনে তাহলে ডেফিনেটলি দ্যাট উড বি আ ওয়েলকাম স্টেপ। সেকেন্ড হচ্ছে, এই যে নতুন ক্রিমিনাল লস গুলো এসছে, এই ক্রিমিনাল লস গুলোতে
মডার্ন টেকনোলজিস, অ্যাডভান্সমেন্টস ইন টেকনোলজিস, এগুলোর ওপরে অনেক এমফাসিস দেওয়া হয়েছে। সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখনো আমাদের পরিপূর্ণভাবে ডেভেলপ হয়নি। সুতরাং এই একটা দিকে আমরা আশা রাখবো যে সরকারের নজর থাকবে যাতে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে আরো ভালো করা যায়। লাস্ট যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে লেবার কোড। আমাদের 4টে লেবার কোড তৈরি হয়ে আছে বহুদিন ধরে। এটা একটা খুব ভালো স্টেপ যেটা গভর্নমেন্ট নিয়েছে, কারণ ইনফর্মাল সেক্টর অফ লেবার, যাদের কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি অপরিসীম, কিন্তু তারা সেই তুলনায় বেনিফিট পাচ্ছেন না। সুতরাং এই লেবার কোড যদি ইমপ্লিমেন্টেড হয় তাদের সোশ্যাল সিকিউরিটির দিকটা খুব ভালোভাবে কেটার করা যাবে। তো গভর্নমেন্টের উচিত আইন বানিয়ে সেটা ফেলে না রাখা, সেটার ইমপ্লিমেন্টেশন করা, যাতে আমরা বৃহত্তর সমাজকে কিছু ভালো জিনিস দিতে পারি, যাতে তাদের লাইফস্টাইল ইমপ্রুভ হয়। খাদ্য, নিরাপত্তা ও বাসস্থানের পাশাপাশি মানুষ যাতে পানীয় জল ও শ্বাস নেওয়ার বিশুদ্ধ বাতাস পেতে পারে সেদিকে নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান পরিবেশ বিজ্ঞানী তরিত রায়চৌধুরী। নতুন সরকারের কাছে একটাই আমরা কামনা করি, সেটা হচ্ছে বিশুদ্ধ জল এবং বিশুদ্ধ হাওয়া। আপনি যদি এন্টায়ার ইন্ডিয়ান সিস্টেমে দেখেন, মানুষ যে জলটা ড্রিঙ্ক করে বা যে জল দিয়ে রান্না করে সেটা সাংঘাতিক দূষিত পদার্থে ভর্তি। কোথাও আর্সেনিক, কোথাও ফ্লোরাইড, কোথাও নাইট্রেট, কোথাও বিভিন্ন হেভি মেটাল। আজ পর্যন্ত আমরা অল্টারনেট কোনো ওয়াটার সোর্স আমরা দিতে পারিনি। আমরা টোটালি ডিপেন্ড করছি গ্রাউন্ড ওয়াটারের উপরে, এবং গ্রাউন্ড ওয়াটার ম্যাক্সিমাম জায়গায় সাংঘাতিকভাবে কন্টামিনেটেড, এবং সেই একই গ্রাউন্ড ওয়াটার দিয়ে আমরা কৃষিকাজটা পরিচালিত করি। তার ফলে আমাদের ফুড চেনে সাংঘাতিক পরিমাণে কন্টামিনেন্ট চলে আসছে, এবং আমরা আমাদের ডেইলি সিস্টেমে এটা আমরা কনজার্ন করছি। সুতরাং নতুন গভর্নমেন্টের কাছে আমাদের এটাই আবেদন যে আমাদের সারা দেশে ওয়াটার যে অ্যাভেলেবিলিটি, এটার অ্যাক্সেস যেন খুব ভালো হয়। তার জন্য অল্টারনেট যদি কোনো ওয়াটার রিসোর্সের দিকে যেতে হয়, যেমন রেন ওয়াটার হারভেস্টিং বা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট, যেন জলটাকে আমরা দেশবাসীকে ভালো দিতে পারি। সেকেন্ড হচ্ছে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হওয়ার পরে আজকে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ এই ব্যাপারগুলো, এবং তার মধ্যে হচ্ছে বিভিন্ন টাইপের ন্যানো পার্টিকেলস, এই সমস্ত ক্ষতিকারক সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এটা কিন্তু ভর্তি হয়ে গেছে। এই ব্যাপারটা যেন আমরা পরিশুদ্ধ করতে পারি। এবং তৃতীয় হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে আমরা বেশিরভাগ জায়গাতেই বার্ন করে দিই ওয়েস্ট, এবং তারপরে সাংঘাতিক দূষিত পদার্থগুলো বাতাসে মিশে গিয়ে একটা অ্যাডভার্স সিচুয়েশন ক্রিয়েট করে, এর জন্য বিশাল পরিমাণে হেলথ হ্যাজার্ড হয়। সুতরাং এইগুলো মানুষের মিনিমাম নিডস, পরিশুদ্ধ জল, পরিশুদ্ধ এয়ার এবং ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে আমরা যেন ভালো করতে পারি। পঠন পাঠনের সার্বিক মানোন্নয়নের স্বার্থে নতুন সরকার শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ আরও বাড়াবে, এমনটাই আশা করছেন নেতাজিনগর মহাবিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন জলদাস। সার্বিক উন্নতির দিকে এই সরকার নজর দিক, যেহেতু শিক্ষার উপরে আমাদের সামগ্রিক কাঠামো দাঁড়িয়ে থাকে। সমাজে সকল স্তরের মানুষের যদি আমরা উন্নতি চাই, তাহলে শিক্ষাক্ষেত্রে সেই উদ্যোগটা দরকার। অনেক বিশ্ববিদ্যালয়েও আমরা গবেষণা কাজে যাই, যেখানকার উন্নত শিক্ষা কাঠামো আমাদের অবাক করে। এগুলো বিভিন্ন এজেন্সি দ্বারা পরিচালিত। সরকারি উদ্যোগে পরিচালিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই পরিকাঠামোগুলো চালু করার দিকে উদ্যোগী হোক সরকার। দ্বিতীয় ব্যাপারটা হলো এমপ্লয়মেন্ট এবং এডুকেশন। এখনকার ইয়াং জেনারেশন নিয়ে অনেক প্রসঙ্গ আছে, যেমন এমপ্লয়মেন্ট ইত্যাদি। চাকরি বাকরির সুযোগ প্রায় নেই, বিশেষত মধ্যমেধার ছাত্রছাত্রীদের। ফলে উচ্চশিক্ষা থেকে এই জেনারেশন মুখ ফিরিয়ে নিচ্ছে। কলেজ ছাত্রছাত্রীদের ভর্তির হার প্রায় কমে গেছে, এবং সেই সঙ্গে পঠন পাঠনের দিকে আর আকর্ষণ থাকছে না। যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, 4 বছরের কোর্স পড়ানোর জন্য যথার্থ পরিকাঠামো দরকার। শিক্ষক থেকে শুরু করে শিক্ষাকর্মী, ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরি, আরো অনেক কিছু, যেগুলো যথার্থভাবে কার্যকর করার জন্য সরকারি উদ্যোগ নেবে আশা রাখি। অনেক স্বনামধন্য ইনস্টিটিউট গুলিকেও সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই কারণে আবাসিক কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা বেশি চোখে পড়ছে। সেগুলো সঠিকভাবে কার্যকরী করতে গেলে সরকারি উদ্যোগ নেবে, এটা প্রার্থনা রাখি। শিক্ষাক্ষেত্রে আমাদের সরকারি বাজেট নিয়ে বলাটা খুবই দরকার। এটা ক্রমশ কমে যাচ্ছে, যেটা খুবই বিপজ্জনক। সরকারি স্কুলগুলোতে যদি শিক্ষার কাঠামো কমে যায়, তাহলে সমাজের প্রান্তিক মানুষ শিক্ষাক্ষেত্রে আরো প্রান্তিক হয়ে পড়ছে। তাতে করে সামাজিক বৈষম্য আরো বেড়ে যাবে। তাই সরকারি বাজেটে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ, ফান্ডিং আরো বৃদ্ধি করবে, সেটা আমি আশা রাখি। চিকিৎসক সমাজ চাইছেন কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য বিভাগে প্রতিটি রাজ্যকে সমান গুরুত্ব দিয়ে অর্থ সাহায্য বৃদ্ধি করুক, যাতে রাজ্য সরকারগুলি মানুষকে আরও পরিষেবা দিতে পারে। বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজির অবসরপ্রাপ্ত প্রধান বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ গৌতম গঙ্গোপাধ্যায় বললেন, সরকারি হাসপাতালে দরিদ্র মানুষেরা আসেন চিকিৎসার জন্য।
প্রথম কথা হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামোকে ভালো করতে গেলে স্বাস্থ্য যে বাজেট আছে কেন্দ্রীয় সরকারের, সেই বাজেটকে কিন্তু অনেক গুণ বাড়াতে হবে। আমাদের পাবলিক হেলথ, প্রিভেন্টিভ মেডিসিন, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এই সবগুলোর দিকে নজর রাখতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের জনসংখ্যা বেড়ে গেছে। এই জনসংখ্যার একটা মেজর পোর্শন হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এবং হেলথ সেক্টরে প্রায় 40% হচ্ছে সরকারি পরিকাঠামো, 60% হচ্ছে বেসরকারি পরিকাঠামো। সেই বেসরকারি পরিকাঠামোর মধ্যে কিন্তু আমাদের এই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের গিয়ে চিকিৎসা করতে পারা যায় না। সুতরাং সরকারি কাঠামোকে যে মেজর সংখ্যক জনগণ যে ব্যবহার করছেন, সেই পরিকাঠামোকে তাদের খুব উন্নতি করা প্রয়োজন। চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা ক্রমশ কমে আসছে। সেই দিকে নতুন সরকার সদর্থক ভূমিকা নেবে মত প্রকাশ করলেন চিত্র পরিচালক ইন্দ্রাশিস আচার্য। আগে যেটা ছিল এনএফডিসি বা অন্যান্য গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেখান থেকে ছবির কাজ ডিস্ট্রিবিউটেড হতো কিছু কিছু পরিচালকের কাছে, সেই ব্যাপারগুলো যদি আবার উঠে আসে আমার মনে হয় খুব ভালো হয়। যারা নতুন কাজ করছেন বাংলা বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে, ভীষণ কতিপয় কিছু লোকজন কাজ করছেন এবং তারাই একটা নেক্সাস করে আছেন। সেই জায়গাটা যদি ভেঙে নতুন যারা কাজ করছেন, ভালো কাজ করছেন, তাদের যদি একটু সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া যায়, তাদের যাতে জীবিকাটা সিনেমা হতে পারে, সেই দিকে যদি সরকার একটা নজর দেন, আমার মনে হয় সেটা ভীষণ ভীষণ একটা জরুরি পদক্ষেপ হবে। কারণ সিনেমা প্রায় করা দুঃসাধ্য হয়ে উঠছে আমাদের মতো পরিচালকদের। দ্বিতীয় হচ্ছে ছবি বিক্রির ক্ষেত্রে যদি গভর্নমেন্ট থেকে কোনো ওটিটি বা কোনো কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়, যেখানে যোগ্য ছবি, আনবায়াসড ছবি যদি কেনার একটা ব্যবস্থা করা যায়, সেইটাও একটা বড় পদক্ষেপ তৈরি হবে। একটু আনকরা নতুন মানুষ বা অথবা যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন, এই যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা, তাদের জীবিকা কিন্তু এখন আস্তে আস্তে একটা বিপদের দিকে চলে গেছে। সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় যদি কোনো সরকার দেখে, তাদের আগে ছবি দিয়ে, তাদের কাজকর্ম নিয়ে, তাদের পুরস্কার নিয়ে, তাদের বিদেশে ছবির সার্থকতা নিয়ে যদি একটা অ্যানালিসিস করে, তারা যদি একটা প্যানেল লিস্ট বানায় এবং তাদের যদি গভর্নমেন্ট সাহায্য করে, বছর একটি ছবি করতে, অন্তত 2 বছর একটা ছবি করতে যদি সাহায্য করে গভর্নমেন্ট, আমার মনে হয় সেটা একটা বিরাট বিরাট পদক্ষেপ হবে। বিশ্বখ্যাত দাবাড়ু গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া বললেন, ক্রীড়া ক্ষেত্রে ভারত আগের চেয়ে অনেক উন্নতি করেছে। সেটা ধরে রাখতে গ্রাম স্তরে পরিকাঠামো গড়ে তুলতে হবে। খেলাধুলাকে একদম গ্রাসরুট লেভেলে একদম তুলে দিতে হবে। খেলো ইন্ডিয়া একটা ভালো প্রজেক্ট, ঠিক তেমনি আরো প্রজেক্ট আনতে হবে এবং সেটা শুধুমাত্র সেন্ট্রালাইজ করলে হবে না, এটাকে ডিসেন্ট্রালাইজ করে সমস্ত ভারতবর্ষে আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে এবং কম্পালসারি করতে হবে সাবজেক্ট হিসাবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন, যেভাবে উনি প্লেয়ারদের উৎসাহিত করছেন, এটা ডেফিনেটলি একটা বিশাল পাওনা খেলোয়াড়দের জন্য। যারা পারফর্ম করে ফিরে আসছে তাদের সঙ্গে মিট করা, এই মিট করলে প্লেয়ার অনেক বেশি চার্জড আপ হয়, অনেক বেশি উৎসাহিত হয়। 20 জন করে যদি প্রত্যেকটা খেলার ট্যালেন্টেড বাচ্চাকে নিয়ে যদি কাজ করা হয়, নিলে তাদেরকে থ্রু আউট দ্য ইয়ার 2 বছর 3 বছর তাদের কোচিং করলে তারা আমাদের ভবিষ্যতে যাতে পারফর্ম করতে পারে। আজকে যদি এই অলিম্পিক্স আমাদের এখানে 36 হওয়ার কথা, যদি 36 যদি ভারতবর্ষে হয়, তার জন্য কিন্তু এখন থেকে কিন্তু ঝাঁপাতে হবে, এখন থেকে সেই প্রিপারেশন নিতে হবে। 12 বছরের টার্গেট নিয়ে তাদেরকে তৈরি করতে হবে। প্রান্তিক ও ক্ষুদ্র মৎস্যজীবীদের সংগঠন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সম্পাদক মিলন দাস বললেন, সমুদ্রে এক্সক্লুসিভ ইকোনমিক জোনে অন্তত 25 কিলোমিটার ক্ষুদ্র মৎস্যজীবীদের জন্য সংরক্ষণ করা প্রয়োজন। উপকূলে তথাকথিত উন্নয়ন অর্থাৎ বাণিজ্যিক চিংড়ি চাষ, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা ইত্যাদি স্থাপনের নামে মৎস্যজীবীদের উপকূল থেকে উৎখাত করা বন্ধ করতে হবে। সমুদ্রে ট্রলিং, পার্সিং সহ সকল প্রকার ধ্বংসাত্মক মৎস্য শিকার বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় 50,000 থেকে 1 লক্ষ টাকার ছোট নৌকোর স্কিম সংযুক্ত করতে হবে। ক্ষুদ্র মৎস্যজীবীদের জলের অধিকার প্রদান করতে রাজ্যগুলির জন্য গাইডলাইন তৈরি করা হবে। আশা করি কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র মৎস্যজীবীদের দাবিগুলি বিবেচনা করবেন। সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের মতামতে প্রকাশিত হল নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ।
আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।